আজকে আমরা দেখা যাচ্ছে যে অল্প অল্প করে করতে করতে আমরা টপিক 4 এর মধ্যে চলে আসলাম। তাহলে টপিক 1 আমরা পড়েছি, টপিক 2 পড়লাম, টপিক 4 টপিক 3 এর পর আজকে টপিক 4 আসলাম। টপিক 3 2 3 4 মূলত আমাদের যেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো নিয়ে। আমরা প্রথম দিন পড়ছিলাম যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে দিয়েছি। একটা ছিল ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলোকে আমরা একটা টেকনিক দিয়ে করছিলাম মেঘলাপথ, ঠিক আছে? সেই মেঘলাপথকে ভাগ করে আমরা দুই ভাগে ভাগ করছিলাম। মানে আমরা একটু রিভাইজ দিই যে কিভাবে আমরা পড়ছিলাম ওই প্রথম দুইটা লেকচারে কিভাবে আমরা পড়লাম, দুই আর 3 লেকচারে। এরপর আমরা চলে গেলাম মেঘলাটা পড়ছিলাম টপিক 2 তে আর পথ পড়ছিলাম টপিক 3 তে, ঠিক আছে? এরপরে আজকে আমরা আসলাম টপিক 4। তার মানে টপিক 4 এর মধ্যে আজকে কি করব আমরা? কতদিন যেহেতু সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো ঝিল্লিবদ্ধগুলো পড়ছি, আজকে আমরা পড়ব কি ঝিল্লিবিহীন, ঠিক আছে? তাহলে আমরা ইনশাআল্লাহ শুরু করি। ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে আমরা দেখি যে ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোকে আমরা কিভাবে লিখছিলাম। আচ্ছা, ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো আমরা টেকনিকে কি লিখছিলাম? টপিক 4 লিখে ফেলাই। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কিন্তু এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কি হবে বলো তো? ঝিল্লিবিহীন, ঠিক আছে? ঝিল্লিবিহীন, কারণ গত দুইটা আমরা ঝিল্লিবদ্ধগুলো পড়ে ফেলাইছি। ওকে, আচ্ছা, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো ঝিল্লিবদ্ধতে আমরা কি টেকনিক দিয়েছিলাম জানো? সাইটোপ্লাজমীয় অঙ্গাণুতে ইয়াতে কি টেকনিক দিয়েছিলাম? মেঘলাপথ, ঠিক আছে? আর এখানে আমরা যে টেকনিকটা দিয়েছি সেটা হচ্ছে রাবেয়া চৌধুরী মহিলা মন্ত্রী, ঠিক আছে? আচ্ছা, যারা আমাদের নতুন দেখতেছে তাহলে অবশ্যই তোমরা লেকচার অবশ্যই তুলে ফেলবা। সাথে সাথে আমাদের সিস্টেমটা প্রথম দুইটা তিনটা লেকচার দেখলে অবশ্যই বুঝতে পারবা যে প্রত্যেকটা লেকচার আমরা অবশ্যই তুলে ফেলবো, একেবারে নোট করার মতো আমরা দেখে নেব, ঠিক আছে? আচ্ছা, রাবেয়া চৌধুরী মহিলা মন্ত্রী এর মানে কি? যে আমাদের যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলোর মধ্যে আমাদের সাইটোপ্লাজমের ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো কি কি আছে? এক নম্বরে আমাদের আছে রাবেয়া ধরো কি? রাইবোজোম, ঠিক আছে? রাইবোজোম। দুই নম্বরে আছে সি তে হচ্ছে সেন্ট্রিওল। মহিলাদের হলো মাইক্রোটিউবুল আর কি? মাইক্রোটিউবুল আর মাইক্রোফিলামেন্ট, ঠিক আছে? মাইক্রোটিউবুল এখন এই যে মাইক্রোটিউবুল আর মাইক্রোফিলামেন্ট তার সাথে আরেকটা আছে কি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখন এই মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই তিনটাকে একসাথে বলা হয় কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন, ঠিক আছে? কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোর মধ্যে আমাদের আছে আলোচনার মধ্যে, তার মধ্যে এক নম্বরে আমাদের আছে কি? রাইবোজোম। দুই নম্বরে আছে কি আমাদের? সেন্ট্রিওল। তিন নম্বরে আছে আমাদের কোষীয় কঙ্কাল। কয় প্রকার? 3 প্রকার। মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট আর একটা কি বলতো? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ওকে, তাহলে আজকে আমাদের প্রথমে যেটাতে আমরা আসতেছি সেটা হচ্ছে রাইবোজোম। তাহলে প্রথম আমাদের ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে প্রথমটা কি বলতো? রাইবোজোম। এই যে আমরা রাইবোজোম লিখে ফেলাই, রাইবোজোম। আচ্ছা, আমরা একটু প্রথম দিন থেকে আমরা একটু দেখি যে আমরা যখন বলছিলাম যে বিভিন্ন অঙ্গাণুগুলো যখন আমরা পড়বো তখন আমরা কোন সিকোয়েন্সটা মেইনটেইন করে পড়বো, ঠিক আছে? এক নম্বরে আমরা কি করবো জানো? বিজ্ঞানীদের অবদান, ঠিক আছে? তাহলে এক নম্বরে আমরা লিখে ফেলাই বিজ্ঞানীদের অবদান। এই রাইবোজোম সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী কিন্তু বিভিন্ন সময় কথা বলছে, ঠিক আছে? আমি আগে বলছি যে বিজ্ঞানীদের যে অবদানগুলো আছে এই অবদানগুলো কিন্তু মেডিকেলের জন্য মানে লেস ইম্পর্টেন্ট, তবে ভার্সিটির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক কথা ভার্সিটির জন্য যেমন হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট আছে, পাবি এগুলো যেগুলো আছে এর জন্য একটু ইম্পর্টেন্ট বিজ্ঞানীদের নামগুলো। এই জন্য আমাদের বিজ্ঞানীদের নামগুলো অবশ্যই পড়তে হবে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা একটা দিছিলাম, মনে ছিল কি? মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা দিছিলাম কি? আপন ট্যাব। এরকমই আমাদেরকে তারপরে নিউক্লিওলাসের ক্ষেত্রে দিছিলাম এফডির দুর্নাম। এরকম যেগুলো আমরা দিছি সেগুলো আমরা অবশ্যই মনে রাখবো। আজকে আমাদের যেটা আছে সেটা হচ্ছে বিজ্ঞানীদের অবদানের ক্ষেত্রে আমরা মনে রাখবো বিজ্ঞানীদের অবদানের ক্ষেত্রে রাইবোজোমের যে বিজ্ঞানীদের অবদানগুলো আছে, বিভিন্ন বিজ্ঞানী কথা বলছে, তার মধ্যে আমাদের বিজ্ঞানীগুলো একটু 3 জন বিজ্ঞানী আছে। এইটা তো সেম, আমরা মনে রাখবো মা আনো এপিআর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে থাকবে না, ঠিক আছে? অনেক মানে
কনফিউজিং একটা জায়গা, কোনটা কি মনে থাকে না, এই জন্য আমরা একটু মনে রাখবো। সেটা হচ্ছে মা আনো এপিআর, আন না, মা আনো এপিআর, ঠিক আছে, মা আনো এপিআর। এখন এই মা আনো এপিআর এর অর্থ যেটা, প্রথম হচ্ছে মাইক্রোজোম, মাইক্রোজোম, এটা কারো বিজ্ঞানী নাম নাকি? না, এটা কোনো বিজ্ঞানীর নাম না। মাইক্রোজোমের ইতিহাসটাকে আমি একটু বলি। সর্বপ্রথম এই যে এটা হচ্ছে আলবার্ট ক্লোড, আলবার্ট ক্লোড, এই আলবার্ট ক্লোড কি করছিল? আলবার্ট ক্লোড সর্বপ্রথম যকৃৎ কোষে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোকে একটু সেডিমেন্টেশন মানে হচ্ছে সেন্ট্রিফিউজ করছিল, অর্ধক্ষেপণ করে তিনি ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু কিছু পদার্থ পাইছিল, সেই ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থগুলোকে তিনি নামকরণ করছিল মাইক্রোজোম, ঠিক আছে। পরবর্তীতে কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থগুলোই কিন্তু রাইবোজোমে মানে রূপ পাইছিল, মানে রাইবোজোম নামে পরিচিত হয়েছিল। এই জন্য আমাদের মাইক্রোজোমটা খুব ইম্পর্টেন্ট, যে মাইক্রোজোম কে নামকরণ করছিল বা আবিষ্কার কে করছিল? আলবার্ট ক্লোড। আর তিনি বলছিলেন মাইক্রোজোমগুলো কি বলতো? ক্ষুদ্র ক্ষুদ্র। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আবিষ্কার। আমরা চলে আসলাম আবিষ্কার। কি আবিষ্কার? রাইবোজোম আবিষ্কার। আবিষ্কার আতে হচ্ছে আবিষ্কার কে করে? প্যালানি, জর্জ প্যালানি, জর্জ প্যালানি। সালটা মেবি 55 ছিল, এটা ছিল 1954 সালে কি করছিল, তারপরে মেবি 55। এরপরে ইনি কিন্তু রাইবোজোম আবিষ্কার করছিল, কিন্তু রাইবোজোম সরাসরি নামকরণ করেন। ইনি জাস্ট বলছিল যে এটা হচ্ছে সাইটোপ্লাজমের একটা অঙ্গাণু, ঘুরে বেড়ায় সাইটোপ্লাজমের মধ্যে, একটু ইনি বলছিল ভর সম্পূর্ণ ভারী অঙ্গাণুর কথা বলছিল। ইনি বলছিল ক্ষুদ্র, এই জন্য বলছিল মাইক্রোজোম। এরপরে ইনি বলছিল একটু ভারী একটা অঙ্গাণু রয়েছে, এই জন্য জর্জ প্যালানি এই রাইবোজোমের আবিষ্কার বলা হয়। এরপরে হচ্ছে নামকরণ, রাইবোজোম নামকরণ করতে গিয়ে আর রবার্টিস, রবার্টিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের একটু কনফিউজ হয়ে যাবে অবশ্যই যে কে আবিষ্কার করছে, কে নামকরণ করছে, আর মাইক্রোজোম নামকরণ করছে কে, ঠিক আছে। তাহলে মাইক্রোজোম নাম করছেন কে? আলবার্ট ক্লোড। আবিষ্কার করছে কে? প্যালানি। আর হচ্ছে নামকরণ করে কে? রবার্টিস। মা আনো এপিআর। দেখো এখানে আরেকটা কিছু ভাই যদি মনে না থাকে, আপন ট্যাব আর এখানে যদি বলবৎ করে ফেলে, দেখো আর থেকে কিন্তু রাইবোজোম হয়, রাইবোজোম হয় না? তারপরে এই টেকনিকটা অবশ্যই রাইবোজোমের জন্য প্রযোজ্য। মা আনো এপিআর। বাস, আমাদের মোটামুটি বিজ্ঞানীদের অবদান শেষ। বিজ্ঞানীদের অবদান এইটুকু মনে রাখলে যথেষ্ট। এখন আমরা বলছিলাম যে যেগুলো অঙ্গাণু পড়ার ক্ষেত্রে প্রথমে আমরা পড়বো কি? বিজ্ঞানীদের অবদান। এরপরে চলে যাবো কোথায়? আমরা ভৌত গঠন। বোঝা গেছে না কথা? লিখে ফেলো ভৌত গঠন। এই রাইবোজোমের ক্ষেত্রে ভৌত গঠনে কি কি রয়েছে? একেবারে ইজি। প্রথম দিকের প্রথম দিকের যে ইয়াগুলো আছে, অঙ্গাণুগুলো আছে, ওগুলো একটু বরং কঠিন ভৌত গঠনগুলো। আর পরবর্তীতে যেগুলো যেমন এই যে রাইবোজোম বা আমাদের যেগুলো এসেনশিয়ালি, এগুলো খুব ইজি যে ভৌত গঠন। ভৌত গঠনের মধ্যে জাস্ট আমরা মনে রাখবো এর ভৌত গঠনের মধ্যে আরএনএ প্লাস প্রোটিন, এই দুইটা নিয়ে গঠিত। কি কি বলতো? আরএনএ আর কি বলতো? প্রোটিন। তাহলে আমরা বললাম রাইবোজোম মূলত কি নিয়ে গঠিত? আরএনএ আর প্রোটিন। এখন এই যে আরএনএটা আছে, এখন ভাই আরএনএ তো আমরা জানি কিছু প্রকারভেদ আছে, তাহলে কি মূলত এটাতে কি কোনো পার্থক্য আছে যে কোন আরএনএটা? হ্যাঁ, মূলত হচ্ছে আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ যেটাকে বলে। আমরা জানি যে আরএনএ বেশ কয়েক প্রকার, টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, ঠিক আছে। ঠিক সেরকমই এখানে হচ্ছে যে মূলত হচ্ছে আরআরএনএ, আরআরএনএ প্লাস প্রোটিন। ভাই প্রোটিনের মধ্যে কি কোনো কাহিনী আছে? হ্যাঁ, প্রোটিনের মধ্যে হচ্ছে মূলত হিস্টোন প্রোটিন। এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোন প্রোটিন? হিস্টোন প্রোটিন, ঠিক আছে। তাহলে মূলত আরআরএনএ আর হচ্ছে হিস্টোন প্রোটিন। এখন এখানে কথা আছে যে ভাই এটা হচ্ছে আজমল স্যারের একটা এডিশন, এটা একটু গুরুত্বপূর্ণ, এই জন্য এটা একটু জানতে হবে। আজমল স্যারের এডিশন যে আরএনএ থেকে কতটুকু আর হিস্টোন প্রোটিন থেকে কতটুকু, ঠিক আছে। ভেরি ইজি। দেখো তো রাইবোজোম, যদি একটু বানানটা করি, রাইবোজোম, এস ও এম। দেখো তো এই পাশে 4টা ওয়ার্ড, এই পাশে 4টা ওয়ার্ড না? তার মানে এই বানানটা করতে এইটুকু একটু আছে রাইবোজোম। যদি সিলেবল অনুযায়ী ভাগ করি, রাইবোজোম, তাহলে রাইবো কথাটা 50% আর জোম কথার কত পার্সেন্ট বলতো? 50%। তার মানে রাইবোজোম গঠনের ক্ষেত্রে আরএনএ হচ্ছে 50% আর হিস্টোন প্রোটিন কত? 50%। এইটাই আবার ইয়া স্যারের বইতে, তোমার হাসান স্যারের বইতে বলছে আরআরএনএ এবং হিস্টোন প্রোটিনের অনুপাত 1:1। এখন যদি পরীক্ষা হলে যদি কোনো কারণে পার্সেন্টেজ দিয়ে আসে যে রাইবোজোম গঠনে প্রোটিনের অনুপাত কত হিস্টোন প্রোটিনের, 40%, 50%, 60%, 70%, অনেকে কিন্তু পড়বে 1:1। যদি মাথার মধ্যে না আসে যে হ্যাঁ গেল, বুঝা গেছে কথা। এই জন্য আমাদের মাথায় রাখতে লাগবে যে পার্সেন্টেজটা কত। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন হতে পারে যে রাইবোজোম নিচের কোনটি নিয়ে গঠিত? আরএনএ হিস্টোন প্রোটিন, এমআরএনএ হিস্টোন প্রোটিন, এমআরএনএ লিপিড, বুঝা যায় কথা, বা কার্বোহাইড্রেট। তাহলে এইটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট।
যে কোনটি নিয়ে নিচের গঠিত বা নিচের কোনটি নিয়ে গঠিত নয়। ওকে, তাহলে হচ্ছে মোটামুটি রাইবোজোমের আমাদের যে ইয়াটা রয়েছে। আচ্ছা, এখানে একটা আমাদেরকে নোট দিতে হবে, লিখে ফেলাও নোট। আমরা প্রথম দিন থেকেই বলতেছি যে অবশ্যই নোটগুলো যেগুলো আমরা নোট দেব সেই নোটগুলো কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভুল যায় বেশি। এই জন্য নোটগুলোকে অবশ্যই লাল কালি দিয়ে উঠবো। আমরা আমাদের খাতাটাকে এত সুন্দর করে সাজাবো যাতে করে আমরা পরীক্ষার আগের দিন যখন রিভাইজ দিব তখন যাতে অনেক বেশি মজা পাই। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে আমাদের যে নোট, এই নোটটা আমরা দিব কি যে ইকোলাই, আমরা ইকোলাই নাম শুনছি না, ইকোলাই ব্যাকটেরিয়া। এই ইকোলাই ব্যাকটেরিয়ার শুষ্ক মানে কোষের শুষ্ক ওজনে কত ভাগ বলো তো? 22 ভাগই হলো রাইবোজোম। লিখে ফেলো যে ইকোলাই ব্যাকটেরিয়ার কোষের শুষ্ক ওজনে 22 ভাগ হচ্ছে রাইবোজোম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইকোলাই ব্যাকটেরিয়ার শুষ্ক ওজনে 22 ভাগ হয় কি বলো তো? রাইবোজোম। আচ্ছা, এবার আমাদের এখানে একটা কোন নাম্বার কোশ্চেন আসে মাঝে সাথে, মানে এইচএসসির জন্য কোন নাম্বার কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পলিরাইবোজোম কি? লিখে ফেলো পলিরাইবোজোম কি? পলিরাইবোজোম, পলিরাইবোজোম কি? পলিরাইবোজোম কি বা কাকে বলে আর কি পলিরাইবোজোম কি? আচ্ছা, আমরা মনে হয় একেবারে ইজি ভাবেই দেখতে বুঝতে পারতেছি যে রাইবোজোম তো জেনারেল ভাবে রাইবোজোম, আর তার সাথে কি আছে বলো তো? পলি। খুবই ইজি। পলি মানে কি? মনোমার, পলিমার এরকম শুনছিলাম না? তাহলে পলিমার মানে হচ্ছে যে অনেকগুলো একসাথে মিলে একই জিনিস। তাহলে উত্তর, আমরা উত্তর লিখতে পারি যে সাইটোপ্লাজমের মধ্যে একাধিক রাইবোজোম, সাইটোপ্লাজমের মধ্যে একাধিক রাইবোজোম যখন মুক্তোর মালার মতো সাইটোপ্লাজমের মধ্যে যখন একাধিক রাইবোজোম মুক্তোর মালার মতো যুক্ত হয়ে একটা গঠন তৈরি করে, সেই গঠনটাকে বলা হয় কি বলতো? পলিরাইবোজোম। ভেরি ইজি, যে পলি মানে অনেকগুলো, এই জন্য অনেকগুলো রাইবোজোম, জাস্ট একটা টার্ম মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি মুক্তোর মালার মতো গঠন করে, মানে একসাথে মিলে মিলে অনেক বড় একটা গঠন তৈরি করে। এটাকে বলা হচ্ছে কি বলতো? পলিরাইবোজোম। মনে থাকবে না? আচ্ছা, এবার আমরা চলে যাব, তাহলে আমাদের ভৌত গঠন মোটামুটি পড়া শেষ। এরপরে আমরা একটা নোট দিলাম, কোন নাম্বার কোশ্চেনটা আমাদের লেখা শেষ। দেখো, এবার আমাদের চলে যাব প্রকারভেদ। লিখে ফেলো প্রকারভেদ। প্রকারভেদ। আচ্ছা, আমরা কি গোলজি বডির কোনো প্রকারভেদ করছিলাম? গোলজি বডির প্রকারভেদ ছিল না, ওগুলো গোলজি বডির ভাগ ছিল। আমরা শুধুমাত্র এন্ডোপ্লাজম, মাইক্রোবিয়ার কোনো প্রকারভেদ করি নাই, ইয়ার কোনো প্রকারভেদ করি নাই, প্লাস্টিডের প্রকারভেদ করছিলাম, এন্ডোপ্লাজমিক এটিগুলো আমরা প্রকারভেদ করছিলাম। ঠিক আছে, ঠিক যেরকম যেগুলোর ক্ষেত্রে আমাদের প্রকারভেদ আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের প্রকারভেদগুলো পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা প্রকারভেদ আমরা লিখে ফেলো। আকার ও সেডিমেন্টেশনের উপর ভিত্তি করে, আকার ও সেডিমেন্টেশনের উপর সেডিমেন্টেশনের উপর ভিত্তি করে রাইবোজোম মূলত দুই প্রকার। একটা হচ্ছে 80S, একটা হচ্ছে 70S। আচ্ছা দেখো একটু, ভাই আকারটা তো বুঝলাম, কিন্তু সেডিমেন্টেশনটা কি? আচ্ছা, যেহেতু এখন আমরা সেকেন্ড পার্টে অনেকজনই সেকেন্ড পার্টটা আমরা পড়ি নাই, সেকেন্ড পার্টে যখন আমরা চতুর্থ অধ্যায় পড়বো তখন আমরা দেখবো যে ওই যে মনে আছে 9-10 কিন্তু এগুলো ছিল, যে যখন রক্তের মধ্যে প্রধানত দুইটা উপাদান না, একটা হচ্ছে রক্তরস আর একটা রক্ত কণিকা। এই রক্তরস আর রক্ত কণিকাকে মানে পাওয়ার জন্য রক্তকে একটা টেস্ট টিউবের মধ্যে নেওয়া হয়। এই উদাহরণটা মনে রাখো, তাহলে এটা খুব ইজি হবে। একটা টেস্ট টিউবের মধ্যে নেওয়ার পর কি করা হয়? একটা যন্ত্রের মধ্যে ঢুকানো হয়, সেন্ট্রিফিউগাল যন্ত্র, যেটা না সেন্ট্রিফিউগাল যন্ত্র। সেই সেন্ট্রিফিউগাল যন্ত্রের মধ্যে কি করা হয়? মিনিটে 3000 বার, ঠিক আছে, একেবারে রাউন্ডেড ভাবে জলে ঘোরানো হয়। মনে করে যন্ত্রটা রয়েছে, তারপরে ইয়াটা টেস্ট টিউবে রাখার পর মিনিটে 3000 বার করে 30 মিনিট এভাবে ঘোরানো হয়। ঠিক আছে, তারপরে কি হয়? দেখা যায় যে রক্তটা নিচে দিচ্ছে, সেডিমেন্টেশন হচ্ছে অর্ধক্ষেপণ। ঠিক আছে, নিচের দিকে রক্তকণিকাটা পড়ে যায় আর উপরের দিকে রক্তরসটা থাকে। এটাই হচ্ছে যে এই যেভাবে আমরা রক্তরস আর রক্তকণিকা পাই, বুঝা গেছে? ঠিক সেম প্রসেসে কি করা হয়েছিল বিজ্ঞানী, এই যে অ্যাশ আছে না, এই অ্যাশ ওই বিজ্ঞানীর নাম অনুযায়ী আসছে, ভ্যাটবার্গ, BERG, মানে কারণ বাংলাটা ভ্যাটবার্গ, বিজ্ঞানী ভ্যাটবার্গ। এই ভ্যাটবার্গের অ্যাশ থেকে আসছে এই অ্যাশ। তিনি কি করছিল? সাইটোপ্লাজমের যে অঙ্গাণু ইয়াটা আছে রাইবোজোমগুলোকে নেওয়ার পর এই টেস্ট টিউবে নিচে সবগুলা নেওয়ার পর এই সেন্ট্রিফিউগাল যন্ত্রে দিছে। দেওয়ার পর উনি দেখলো যে সেন্ট্রিফিউগাল যন্ত্রের মধ্যে রাইবোজোমগুলো আছে না, এইখানে যেমন বিক্ষিপ্ত অবস্থায় ছড়াই ছিটাই আছে, এইখানে তারপরে বিক্ষিপ্ত নাই। সেন্ট্রিফিউগাল যন্ত্র যখনই মারি দিছে
তখন অর্ধক্ষেপ হওয়া শুরু করছে। তুমি দেখো এখানে কিছু রাইবোজোম আছে, এখানে কিছু রাইবোজোম আছে, বুঝা গেছে কথা? এখন এইটার উপর ভিত্তি করে এই যে ইয়াটা আছে, টেস্ট টিউবটা আছে, এই টেস্ট টিউবের দাগ কাটা আছে, এই দাগ কাটার উপর ভিত্তি করে এই 80 আর 70 ইয়াটা আসছে, টার্মটা আসছে। তার মানে হচ্ছে রাইবোজোমগুলোর মধ্যে কিছু রাইবোজোম আছে যারা 80 তে মানে আর এককটা হচ্ছে এস, ঠিক আছে? যেমন মিটারের একক আমরা মিটার বলি, সেন্টিমিটার বলি, ঠিক সেরকমই ওই সেন্ট্রিফিউগাল যন্ত্রের এককটা হচ্ছে এস, ঠিক আছে? ভ্যাটবার্জি এস। তাহলে হচ্ছে ওইখানে উনি দেখলো যে কিছু মানে 80 তে যায় কিছু জিনিস, কিছু জমা হয়, আর কিছু কি 70 এ যায়। ওর উপর ভিত্তি করে উনি বললো যে রাইবোজোম মূলত দুইটা, একটা হচ্ছে 80S আর একটা কি বলতো 70S। তো এখানে মানে আরেকটু ব্যাখ্যা দেওয়া যায় যে 80S কোনটা হবে, 70S কোনটা হবে। সাধারণত আচ্ছা বলতো নিচের দিকে কোনটা বলবে, যেটা ভারী না যেটা ইয়া হালকা? অবশ্যই যেটা ভারী। তার মানে 70 বেশি ভারী না 80 বেশি ভারী? 80 বেশি ভারী। তার মানে 80টা হলো একটু নিচের দিকে থাকবে, আর 70টা থাকবে কোথায় বলো তো? উপরের দিকে। বুঝা গেছে কথা? এটা আরেকটু ব্যাখ্যা আছে। তবে এই একটা ইয়াটা তোমার টেস্ট টিউবটা ওদের ইয়া বৈজ্ঞানিক টেস্ট। এখন বিষয় হচ্ছে তাহলে আমরা 70S আর 80S এর হিসাবটা বুঝছি। এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে এই যে 80S বা 70S আছে, এটা হচ্ছে একটা ফুল ইউনিট, ঠিক আছে? ফুল ইউনিট, কিন্তু এই ফুল ইউনিট গুলো একটু করে বিভক্ত আছে, ঠিক আছে? এটা হচ্ছে 80S টা দুই ভাগে বিভক্ত, দুইটা সাব ইউনিট, ঠিক আছে? ফুল ইউনিটটা সাব ইউনিটে বিভক্ত। একটা হচ্ছে 60S, একটা হচ্ছে কি 40S, ঠিক আছে? 60 আর 40, আর 70টা হচ্ছে 50S আর 30S, ঠিক আছে? তাহলে আমরা বললাম যে 40S টা হচ্ছে একটা ফুল ইউনিট, এটা আবার দুইটা সাব ইউনিটে বিভক্ত, একটা হচ্ছে 60S আর একটা কি 40, আর এটা হচ্ছে 70টা হচ্ছে 50 আর 30। বুঝে গেছে কথা? আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইয়া আছে যে এই যে 40S যেটা মানে সরি 80S যেটা আছে 80S, এই 80S টার একটা ওজন আছে 40 × 10⁶ ডাল্টন আণবিক ওজন, এটা একটু মনে রাখতে হবে ডাল্টন। আর 70S যেটা আছে এটা হচ্ছে 2.6 × 10⁻²৭ ডাল্টন। এটা কি দেখা যায় এতদূর? দেখা তো যাওয়ার কথা, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা হচ্ছে 2.7 আর এটা হচ্ছে 14 × 10⁶ ডাল্টন। কথা বোঝা গেছে? আচ্ছা এখানে কিন্তু একটা কমন প্রশ্ন আসে। আচ্ছা দেখো তো একটা জিনিস, আচ্ছা ভাই কি বলে আমরা বললাম যে 80S 70S দুইটাই কি একটার মধ্যেই থাকে? বুঝলেন কথা? মানে দুইটাই কি মানে পার্থক্যটা যেহেতু একটু আলাদা আলাদা, তাহলে কি এরা কি থাকার উপর একটু ভিত্তি করে আলাদা আলাদা হবে না? হ্যাঁ খুবই ইজি। দেখো আচ্ছা 70 আর 80 এর মধ্যে কোনটা বড়? 80 বড়। যদি বলি যে আমরা জানি যে কোষ সাধারণত দুই প্রকার হয়, আদিকোষী আর কি প্রকৃতকোষী। যদি বলি আদিকোষী আর প্রকৃতকোষীর মধ্যে ভালো কোনটা বা বেশি কোনটা? কোনটা হবে? প্রকৃতকোষী। তাহলে হচ্ছে 80S টা থেকে হচ্ছে প্রকৃতকোষীতে মানে প্রাকৃতিক যেটা, আর এটা থেকে কোথায়? আদিকোষীতে, ঠিক আছে? আদিকোষীতে থেকে হচ্ছে 70S আর প্রকৃতকোষীতে থেকে হচ্ছে 80S, ঠিক আছে? প্রাকৃতিক ইয়ার যেটা আছে সুকেন্দ্রিক আদিকেন্দ্রিক যেটা। আচ্ছা তাহলে আমরা মোটামুটি এখানে আরেকটা কোশ্চেন খুবই কমন যে কোশ্চেনটা আসে, তাহলে প্রথম আমরা একটু বলি প্রথম আসলে যে অ্যাশ কথাটা আসলে কিসের জন্য? অ্যাশ হলো এই ভ্যাটবার্গ একক ইনিটা আবিষ্কার করছে, তার নাম থেকে এসেছে। ভ্যাটবার্গ একক কি এটা আমাদেরকে লিখতে হবে, যে আমরা লিখব কি করে? তাহলে হচ্ছে এখান থেকে অ্যাশ আসছে, ওর উপর ভিত্তি করে তারপরে কোশ্চেন আসে ভাই 80 আর 70 নামকরণ হয় কেন? 80 আর 70 নামকরণ হয় টেস্ট টিউবের উপর ভিত্তি করে, টেস্ট টিউব এর মানে অর্ধক্ষেপণের উপর ভিত্তি করে। 3 নম্বর কথা আসে যে ভাই এটা হচ্ছে আমরা জানি যে যদি 80 কে ভাগ করি তাহলে সর্বোচ্চ 40 আসতে পারে বা এরকম আসতে পারে। 60 আর 40 মিলি কত হয়? 100, কিন্তু এখানে আসছে কত? 80। 50 আর 30 মিলে কি কত হয়? 80, এখানে আছে কত? 70। এটা কিন্তু একটা কমন কোশ্চেন, যে এই যে কমন কোশ্চেনটার কথা আমি বললাম যে 60 আর 40 মিলে কিভাবে 80 হয় আর 50 আর 30 মিলে কিভাবে 70 হয়। তাহলে এই কোশ্চেনটার একটু আমরা উত্তরটা দেখি। আচ্চ্ছা যখন আমরা জেনারেল ভাবে আমাদের সাব ইউনিট মানে ইউনিটগুলো পৃথক পৃথক থেকে, এটা হচ্ছে একটা সাব ইউনিট, এটা হচ্ছে আরেকটা সাব ইউনিট। তাহলে এই 60 সাব ইউনিট মনে করি হচ্ছে এটা, আর 40 সাব ইউনিট হচ্ছে মনে করি এটা, ঠিক আছে? এখন 40 সাব ইউনিট হচ্ছে এটা, কিন্তু কি হয় যখন এই অর্ধেক সাব ইউনিট মিলে একটা পুরো ফুল ইউনিট করে, মানে এই যে ফুল ইউনিট তৈরি করে, তখন এইটা কিছুটা এর ভিতরে ঢুকে যায়। কথা বোঝা গেছে? যুক্ত হয়।
তাহলে এই যুক্ত হওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে এইখানে কিছুটা অংশ বাদ গেল না, তাহলে 60s এর একটা নির্দিষ্ট মান আছে না, 40s এর একটা নির্দিষ্ট ওজন আছে, 60s এর একটা নির্দিষ্ট ওজন আছে, কিন্তু দুইটা মিলে যখন একখানে করে দেয় তখন কিন্তু দেখা যাচ্ছে ভিতরের দিকে একটু ঢুকে যাওয়ার কারণে এর ওজনটা একটু কমে যায়, ঠিক আছে, মানটা একটু কি হয়ে যায়, কমে যায়। এই জন্য তখন আর 100s না হয়ে কি হয়, 80s। সেম কাজ এইখানে 50 আর 30 যখন আলাদা আলাদা থাকে তখন নির্দিষ্ট তাদের একটা ভর আছে, কিন্তু যখনই তারা দুইটা একখানে হয়ে যায় একটু ভিতরে ঢুকে যায় প্রোটিন সংশ্লেষণের সময়, আমরা একটু পরে দেখব প্রক্রিয়াটা কিভাবে হয়। তাহলে দুইটা মিলে তখন 80s না হয় একটু কমে গিয়ে কি হয়, 70 আছে। আমরা নিশ্চয়ই এই কোশ্চেনটাকে কমন কোশ্চেন, আমরা উত্তরটা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কাজগুলো আছে। আমরা 1 মিনিট একটু ইয়া করি, তাহলে আকার ও সেডিমেন্টেশনের উপর ভিত্তি করে আমরা বললাম কত, 80 আর 70। 80 দেখা যায় হচ্ছে প্রকৃত কোষে, আর আদি কোষে দেখা যায় কি 70। এরপরে বলা হচ্ছে এসটা কি, ভ্যাটবার্গ একক, আবিষ্কারকের নাম অনুসারে সেডিমেন্টেশনের উপর ভিত্তি করে, এই যে টেস্ট টিউবের এককের উপর ভিত্তি করে 80 আর 70। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা ফুল ইউনিট, এগুলোকে ভাগ করা হয়েছে 60s এবং 40 আর হচ্ছে 50 আর কি 30, এগুলো হচ্ছে সাব ইউনিটে বিভক্ত করলাম। আচ্ছা, এবার এখানে আমি যে বলছিলাম একটা করানোর কোশ্চেন একটু লিখে দিলাম যে ভ্যাটবার্গ একক বলতে কি বুঝো, ভ্যাটবার্গ একক কি বা একক বলতে কি বুঝো, ভ্যাটবার্গ একক বলতে কি বুঝো, কি বুঝো ভ্যাটবার্গ একক বলতে কি বুঝো, ঠিক আছে। আমরা একটু আগে বললাম এই যে সেন্ট্রিফিউজ যন্ত্রে সাইটোপ্লাজমীয় বস্তুর ভারী বস্তু সমূহের অর্ধজ্ঞাপন হচ্ছে হার, এটা কি বলতেছি আমরা, কি বলতো, ভ্যাটবার্গ একক। তাহলে আমরা এভাবে লিখব সাইটোপ্লাজমীয় বস্তু, সেন্ট্রিফিউজ যন্ত্রে সাইটোপ্লাজমীয় বস্তু ভারী বস্তু সমূহের অর্ধজ্ঞাপনের হারকে বলা হচ্ছে মূলত ভ্যাটবার্গ একক। এটাকে আমরা লিখব, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। উত্তরে আমরা এটা লিখে ফেলব, ঠিক আছে, লিখে ফেলব, লেখা হয়েছে। মোটামুটি আমাদের এখানকার কাজগুলো শেষ। এবার আমরা চলে যাব, মোটামুটি আমাদের আলোচনা প্রকারভেদ করা শেষ। এবার আমরা চলে যাব কাজ, কাজ লিখে হলো কাজ। আমরা এটা সবাই জানি যে রাইবোজোম মানে এর কাজ কি হবে বলো তো, কাজটা কি রকম আসবে, রাইবোজোম মানে কাজ কি, প্রোটিন সংশ্লেষণ করা, এক নাম্বার প্রোটিন সংশ্লেষণ করা, একেবারে ইজি, এটা হচ্ছে না প্রধান একটা কাজ, প্রোটিন সংশ্লেষণ করা, প্রোটিন সংশ্লেষণ, ঠিক আছে। দুই নাম্বার কাজ আরেকটা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ, গ্লুকোজের ফসফোরাইলেশন, গ্লুকোজের ফসফোরাইলেশন, এটাও লাগবে, ফসফোরাইলেশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কাজ, গ্লুকোজের ফসফোরাইলেশনে সাহায্য করে, গ্লুকোজের ফসফোরাইলেশনে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা কাজ আমরা অবশ্যই মনে রাখবো, এক হচ্ছে প্রোটিন সংশ্লেষণ, এক গ্লুকোজের ফসফোরাইলেশন। এখন কথা হচ্ছে এই যে প্রোটিন সংশ্লেষণ বলতেছি, কিন্তু এই প্রোটিন সংশ্লেষণটা হয় কিভাবে, এই যে প্রোটিন সংশ্লেষণের প্রক্রিয়া কিভাবে প্রক্রিয়া হয় এটা সম্বন্ধে আমরা একটু জানবো, ঠিক আছে। প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রে কি হয়, আমরা বললাম যে অনেকগুলো তো আরএনএ থাকে, তাই না, তার মধ্যে এটা নিয়ে গঠিত হচ্ছে রাইবোজোমাল আরএনএ, মানে আরএনএ দিয়ে, ঠিক আছে। কিন্তু প্রোটিন সংশ্লেষণ হওয়ার জন্য মনে করি যে কোনো একটা অংশে প্রোটিন সংশ্লেষিত হবে, আমরা ইয়াতে পড়ছিলাম যে প্রোটিন সংশ্লেষণ হওয়া জরুরি, প্রোটিন সংশ্লেষণ না হলে আমাদের বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, দেহ গঠন হবে না, এরকম কাজগুলো, ঠিক আছে। এখন প্রোটিন সংশ্লেষণ হওয়ার জন্য কি হবে, এই রাইবোজোমের আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে এমআরএনএ, ঠিক আছে। এই এমআরএনএ কি মেসেঞ্জার আরএনএ, আমরা আরএনএ পড়াশোনা করব। এই মেসেঞ্জার আরএনএ কি করবে, প্রোটিন সংশ্লেষণের বার্তা নিয়ে যাবে কার কাছে, মনে করো যে তোমার মনে করো একটা বাড়ি আছে, মনে করো অনেক বড় বাড়ি, এখন তুমি তো অফিসার মানুষ, তুমি থাকবে রুমের ভিতরে, তার আগে মনে করো তোমার চেলা চামুন্ডাগুলো থাকবে না, ঠিক আছে। তাহলে ওই সেম জিনিস মনে করো তোমার কাছে কেউ একজন বার্তা নিয়ে আসতেছে, তাহলে ওরা আগে কি তোমার কাছে সরাসরি যাবে না তোমার চেলা চামুন্ডার কাছে আগে যাবে, বুঝতে পারলে কথা। তাহলে এই এমআরএনএটা আগে আসবে, রাইবোজোমের কয়টা ইউনিট, দুইটা সাব ইউনিট না, একটা হচ্ছে ছোট মানে 40s আর হচ্ছে 80s, 30s, 50s, কথা বুঝা গেছে কি করে, সরি এটা তো 60। তখন এই যে এমআরএনএটা আসার পর এই ছোট সাব ইউনিটের কাছে আগে আসে, স্মল সাব ইউনিট মানে আগে চেলা চামুন্ডার কাছে, তারপরে এই চেলা চামুন্ডার সাথে মিলে 60s এর সাথে যুক্ত হয়, মানে তারপরে তোমার কাছে যায়। যখন এই যে আসার পর স্মল সাব ইউনিটের সাথে যুক্ত হয়, তারপরে হচ্ছে 60 সাব ইউনিটের সাথে যুক্ত হয়, ঠিক আছে। দুইটা মিলে যখন যুক্ত হয়েছে তারপরে প্রোটিন সংশ্লেষণ শুরু হয়েছে, কথা বোঝা গেছে। এটা হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে, আদি কোষের ক্ষেত্রে সেম, এমআরএনএ এর সাথে স্মল সাব ইউনিটের সাথে লাগবে আগে, মানে চেলা চামুন্ডা, এরপর হচ্ছে কি মালিকের সাথে, ঠিক আছে। তার জন্য লিখবো প্রক্রিয়া, এমআরএনএ বার্তা নিয়ে আসবে প্লাস স্মল সাব ইউনিট প্লাস লার্জ সাব ইউনিট, ঠিক আছে। এই যদি প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যায়, যখন স্মল সাব ইউনিট
সাথে লাগবে স্মল সাব ইউনিট, তারপরে যে লার্জ সাব ইউনিটের সাথে লেগে যাবে, সাথে সাথে প্রোটিন সংশ্লেষণ শুরু হয়ে যাবে। বুঝা গেছে কথা? আচ্ছা, এই ছিল আমাদের প্রোটিন সংশ্লেষণের প্রক্রিয়া। এখানে আমাদের একটা জিনিস আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে একটু করতেই হবে, ঠিক আছে? মোটামুটি আমাদের রাইবোজোমের আলোচনা শেষ, কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে প্রোটিন নিয়ে বিস্তারিত আলোচনা। দেখো, প্রোটিন নিয়ে বিস্তারিত আলোচনা, প্রোটিন নিয়ে বিস্তারিত আলোচনা, বিস্তারিত আলোচনা। আচ্ছা, প্রোটিন নিয়ে বিস্তারিত আলোচনা মানে কি? দেখো, আমরা বলতেছিলাম যে প্রোটিন সংশ্লেষণ হয় কোথায়? কোথায় বললাম? রাইবোজোমে। কিন্তু প্রোটিন নিয়ে আরো বেশ কিছু, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্ট, শুধুমাত্র মেডিকেল না, ভার্সিটির জন্য মাস্ট, মেডিকেলের জন্য মাস্ট, ঠিক আছে? এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রোটিন নিয়ে আমাদের কি কি আছে? এক নম্বরে লিখো, প্রোটিন সংশ্লেষণের মাস্টার প্ল্যান কে বলো তো? জানো? মাস্টার প্ল্যান, ডিএনএ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রোটিন সংশ্লেষণের মাস্টার প্ল্যান তৈরি করে কে বলো তো? ডিএনএ। নাম্বার 2, প্রোটিন সংশ্লেষণের ব্লুপ্রিন্ট বলা হয় আরএনএ কে। প্রশ্ন দিবে যে প্রোটিন সংশ্লেষণের মাস্টার প্ল্যান কোনটি, প্রোটিন সংশ্লেষণের ব্লুপ্রিন্ট কোনটি? বুঝা গেছে? নাম্বার 3, প্রোটিন সংশ্লেষণের কাঁচামাল কি হবে বলো তো? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড, আমরা জানি না অ্যামিনো অ্যাসিড যুক্ত হয় কি হয়? প্রোটিন হয়। তাহলে হচ্ছে প্রোটিন তৈরির কাঁচামাল কি? অ্যামিনো অ্যাসিড। নাম্বার 4, প্রোটিন তৈরির কর্মী এনজাইম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নাম্বার 5, প্রোটিন তৈরির ফ্যাক্টরি কি হবে বলো তো? এই যে প্রোটিন তৈরির ফ্যাক্টরি, রাইবোজোম। বুঝা গেছে কথা? তাহলে এই ছিল আমাদের মোটামুটি রাইবোজোম নিয়ে বিস্তারিত আলোচনা। তাহলে আমি একটু 1 মিনিট একটু বলি তো রাইবোজোমের মধ্যে আমরা প্রথমে কি কি বললাম। 1 নম্বরে আমরা পড়ছিলাম রাইবোজোমের ক্ষেত্রে, অবশ্যই সবগুলো কিন্তু তুলে নিব আমরা, ঠিক আছে? তোলা হয়েছে না? আচ্ছা, রাইবোজোমের ক্ষেত্রে 1 নম্বরে আমরা পড়ছিলাম কি? বিজ্ঞানীদের অবদান। 2 নম্বরে আমরা বললাম কি বিজ্ঞানীদের অবদানটা কি ছিল বলো তো? কি ছিল? মা আনো অ্যাপিকে, ঠিক আছে? সরি, অ্যাপিয়ার আর রাইবোজোম ছিল। এরপরে আমাদের চলে গেল ভৌত গঠন। ভৌত গঠনের পর আমরা চলে আসলাম ডাইরেক্ট প্রকারভেদের মধ্যে। প্রকারভেদ করার পর আমরা দেখলাম 60s, 80s আর হচ্ছে কি 70s, ঠিক আছে? তারপরে আমরা চলে আসলাম এই প্রোটিন তৈরির যে বিস্তারিত আলোচনা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য এটাকে গুরুত্বপূর্ণ রাখো। আচ্ছা, মোটামুটি আমাদের এই পর্যন্তই ছিল রাইবোজোমের আলোচনা। সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুটার কথা বলবো সেটা হচ্ছে যে ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে প্রথমে আমরা বললাম ওই যে রাবেয়া চৌধুরী মহিলা মন্ত্রী। তাহলে প্রথমে ছিল রাবেয়া, রাতে রাইবোজোম, রাইবোজোম আমরা অলরেডি করে ফেলেছি। এবার আমরা চলে যাব সেন্ট্রিওল। আচ্ছা, দেখি বলো সেন্ট্রিওল। সেন্ট্রিওল, সেন্ট্রিওল শুনো, সেন্ট্রিওল ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে আসছিল একবার, যদি প্রশ্ন আসে যে সাইটোপ্লাজমের কোন অণুটি স্বপ্রজনন ক্ষমতা সম্পূর্ণ, সেটা হচ্ছে সেন্ট্রিওল। স্বপ্রজনন ক্ষমতা সম্পূর্ণ, ক্ষমতা সম্পূর্ণ, স্বপ্রজনন ক্ষমতা সম্পূর্ণ, ঠিক আছে? এই কোশ্চেনটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন অঙ্গটি স্বপ্রজনন ক্ষমতা সম্পূর্ণ। বাস, এটা আমরা করার পর এখন আমরা চলে যাব ওই যে প্রথম থেকে আমরা বলছি যেভাবে আমরা সবগুলো বিজ্ঞান কি বলে যে অঙ্গাণুগুলো পড়ছি। প্রথমে আমরা বিজ্ঞানীদের অবদান, তারপরে ভৌত গঠন, এরপরে যদি কোনো প্রকারভেদ থাকে তাহলে আমরা সেই প্রকারভেদের মধ্যে যাব। তাহলে প্রথমে আমরা পড়ে ফেলবো সেন্ট্রিওলের মধ্যে বিজ্ঞানীদের অবদান কি। বিজ্ঞানীদের অবদান, বিজ্ঞানীদের অবদান, বিজ্ঞানীদের অবদান। এখানে আমরা যে বিজ্ঞানীদের অবদানটা করবো, ওই ক্ষেত্রে কিন্তু একটু টেকনিক্যাল করছিলাম, এখানে একটা টেকনিক্যাল করবো। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আনবেল, আনবেল, ঠিক আছে? আটা হচ্ছে আবিষ্কার, নতে হচ্ছে নামকরণ, বিয়েতে হচ্ছে বেন্ডেন, আর বিটা হচ্ছে ববিন, ববিন, ঠিক আছে? আনবেল, এটা হচ্ছে যে বেন্ডেন আর হচ্ছে কি ববিন। এটা খুব একটা ইম্পর্টেন্ট, এই জন্য এখানে আমরা কোনো সময় নষ্ট করবো না। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইবার যেটা আসছে সেটা হচ্ছে যে আমাদের এই যে সেন্ট্রিওল যেটা আছে, আমরা জানি যে সেন্ট্রিওল সাধারণত এরকম আমরা শুনছি না যে প্রাণী কোষের প্রধান একটা উপাদান হচ্ছে কি সেন্ট্রিওল, কিন্তু সেন্ট্রিওল মাঝে সাঝে থাকে না, আবার কোথাও থাকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য, এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে থাকে, কোথায় কোথায় থাকে? থাকে হচ্ছে আমরা লিখব উদ্ভিদ বিজ্ঞানে, যদিও সেন্ট্রিওল প্রধানত প্রাণীতে পাওয়া যায়, কিন্তু তারপরে উদ্ভিদ বিজ্ঞানের 5 থেকে 7 অধ্যায়ে থাকে। কথা বোঝা গেছে? আর থাকে কোথায় বলতো? প্রাণীতে। আর থাকে হচ্ছে প্রাণীতে। আচ্ছা, 5 থেকে 7 অধ্যায় মানে কি? আচ্ছা, পঞ্চম অধ্যায় কি কি ছিল বলতো? শৈবাল, এরপর কি ছিল? ছত্রাক, এরপর ছিল মোষবর্গীয় মানে ব্রায়োফাইটা যেটা, তারপরে কি ফানবর্গীয় টেরিডোফাইটা,
আর কি ছিল বলতো নগ্নবীজি। তার মানে এই যে এগুলো যারা আছে এদের ক্ষেত্রে প্লাস কি প্লাস হচ্ছে প্রাইমারি, ঠিক আছে। তার মানে এদের ক্ষেত্রে থাকে, প্রশ্নটা দিবে যে নিচের কোনটিতে সেন্ট্রিওল থাকে না, কথা বোঝা গেছে। তার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার হচ্ছে কোনটিতে থাকে না, যদিও থাকে বলে থাক না থাক, কিন্তু থাকে না মাস্ট বলে রাখতে হবে। কথায় কথায় থাকে না, আমরা একটু দেখি। থাকে না ইপেড, পিএডি, হেলিপ্যাড না, আমাদের ছাত্রাবাস যেটা ওইটা না, সেটা হচ্ছে ইপেড, ঠিক আছে। আচ্ছা ইপেড মানে কি? ইপেড হচ্ছে দেখো, ইতে হচ্ছে ইস্ট, ইতে কি ইস্ট, পিতে হচ্ছে প্রোক্যারিওটিক, 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 ঠিক আছে। প্রোক্যারিওটিক মানে হচ্ছে কি আদিকোষীতে থাকে না। এটা হচ্ছে আবৃতবীজী, আবৃতবীজী। আর ডিতে হচ্ছে ডায়াগন, ডায়াগন। এই চারটা যেটা আছে, তার মানে দেখো এখানে 7 অধ্যায়ের মধ্যে কি নগ্নবীজি আবৃতবীজি ছিল না? তাহলে এখানে কিন্তু জাস্ট নগ্নবীজি পর্যন্ত আসবে, আবৃতবীজিতে কি থাকবে? অবশ্যই না। এটা কিন্তু মাথায় রাখতে লাগবে যে আবৃতবীজির মধ্যে থাকে না। তাহলে যদি কিছু প্রশ্ন আসে যে নিচের কোনটিতে সেন্ট্রিওল থাকে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা না, এটা মাথায় রাখতে লাগবে যে নিচের কোনটিতে সেন্ট্রিওল থাকে না। লিখে ফেলেছি না? ওকে, এবার আমরা চলে যাব ক নাম্বারের জন্য কিছু টার্ম। লিখো টার্ম ফর কো, এটা কোন নাম্বারের জন্য আসে, আবার মাঝে সাঝে এডমিশন টেস্টও দিয়ে দেয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা সবাই সেন্ট্রিওলের ইয়াটা মোটামুটি জানি যে একটু বল থাকে, এখানে কিছু এরকম থাকে, দেখছি না আমরা, আর এখানে কিছু তরল পদার্থ থাকে, ঠিক আছে। তাহলে কি কি টার্ম আছে আমাদের এই সেন্ট্রিওলের মধ্যে? এক নম্বরে যেটা আছে লিখো সেন্ট্রিওল, সেন্ট্রিওল। এক নম্বরে এই টার্মটা যে সেন্ট্রিওল, সেন্ট্রিওল টার্মটা কি? এই যে এটা গঠনটাই যেটা আছে, এটা গঠন নাম হচ্ছে কি সেন্ট্রোজোম। বুঝা যায়নি কথা? সেন্ট্রোজোমের মধ্যে লম্বা নলাকার যে অংশগুলো আছে সেগুলো কি সেন্ট্রিওল লিখতাম। সেন্ট্রিওলের মধ্যে অবস্থিত, সেন্ট্রোজোমের মধ্যে অবস্থিত লম্বা নলাকার অংশগুলোকে বলা হয় কি বলতো? সেন্ট্রিওল। এই যে সেন্ট্রিওল, ঠিক আছে। এক নাম্বার আমাদের টার্মিনোলজি হচ্ছে সেন্ট্রিওল। নাম্বার 2 হচ্ছে সেন্ট্রিওল। এবার হচ্ছে ডিপ্লোজোম। লিখো ডিপ্লোজোম, ডিপ্লোজোম, ডিপ্লোজোম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোন নম্বরে আসে যে ডিপ্লোজোম কি, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে রাখবে। ডিপ্লোজোম লিখো দুটি একজোড়া সেন্ট্রিওল, মানে একজোড়া সেন্ট্রিওলকে একত্রে ডিপ্লোজোম বলে। একজোড়া সেন্ট্রিওলকে একত্রে ডিপ্লোজোম বলে। একজোড়া সেন্ট্রিওলকে একত্রে ডিপ্লোজোম বলে। লিখো একজোড়া সেন্ট্রিওলকে যখন এই জোড়া একজোড়া সেন্ট্রিওলকে একত্রে কি বলা হয় বলতো? ডিপ্লোজোম। নাম্বার 3 সেন্ট্রো হেমিস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার, ঠিক আছে। সেন্ট্রোস্ফিয়ার, আচ্ছা ঠিক আছে। সেন্ট্রোস্ফিয়ার, 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 সমস্যা নেই, একটু ইয়ে গেছে। সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার কি? এই যে সেন্ট্রোজোম যেটা আছে, এই সেন্ট্রোজোমের মধ্যে যে তরল পদার্থটা আছে, এই তরল পদার্থটাকে কি বলা হয় বলতো? সেন্ট্রোস্ফিয়ার। ওকে, এবার নাম্বার 4 টার্মিনোলজি, সেটা হচ্ছে সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমটা কি? সেন্ট্রোজোম হচ্ছে এই যে সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার, এই দুইটাকে একসাথে বলা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রিওল, সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার, ঠিক আছে। তাহলে হচ্ছে সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ারকে একত্রে বলা হচ্ছে কি বলতো? সেন্ট্রোজোম। আমরা একবার একটু রিভাইজ দিই। সেন্ট্রিওল কোনগুলা? এই যেগুলো হচ্ছে সেন্ট্রিওল। ডিপ্লোজোম কোনগুলা? দুইটা একসাথে। সেন্ট্রোস্ফিয়ার কোনগুলা? তরল পদার্থকে। আর সেন্ট্রোজোম কোনটা? সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার একত্রে মিলে কি গঠন করে? কথা বোঝা গেছে? বাস, এটা চলে যাবে আমরা গঠন। লিখে ফেলো গঠন, সেন্ট্রিওলের গঠন। লিখো গঠন। এই যে সেন্ট্রিওল যে আছে, এই সেন্ট্রিওল এর বেসটা মেবি 0.15 থেকে 0.25, ঠিক আছে, মাইক্রোমিটার। এটা একটু মাথায় রাখতে হবে, মাঝে সাথে এটা আসে 0.15 থেকে 0.25 মাইক্রোমিটার বেসটা। এটা প্রধানত তিনটা অংশ নিয়ে গঠিত হয় থাকে। সেন্ট্রিওল যেটা আছে, এই সেন্ট্রিওলটা প্রধানত তিনটা অংশ নিয়ে গঠিত হয় থাকে। এক নম্বর হচ্ছে প্রাচীর, দুই নম্বর হচ্ছে ত্রয়ী অনুনালিকা, ত্রয়ী অনুনালিকা, আর তিন নম্বর হচ্ছে যোজক বা লিঙ্কা, লিঙ্কা বা যোজক, যোজক বা লিঙ্কা।
এগুলো নিয়ে আমাদের কোনো কথা নাই, প্রাচীর নিয়েও দরকার নাই, যোজক বা লিঙ্কারও নাই, ঠিক আছে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ত্রয়ী অনুনালিকা। এটা মাঝে সাথে কোশ্চেন আসে যে ত্রয়ী অনুনালিকা কয়টি থাকে, সেন্ট্রিওল কয়টি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত, সেন্ট্রিওল 9টি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত থাকে। আচ্ছা দেখো তো ত্রয়ী মানে কত বলো তো, 3 না, এখানে বললাম অনুনালিকা, তার মানে এখানে আমাদের একটু গঠনটা যদি আমরা একটু দেখি, মানে সেন্ট্রিওল মোট 9টা ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। মনে করি এটা যদি গঠন একটা সেন্ট্রিওল হয়, ঠিক আছে, মানে এটা একটা সেন্ট্রিওল, এই সেন্ট্রিওলের দেখা যাচ্ছে যে কয়টা ত্রয়ী অনুনালিকা, 9টি ত্রয়ী অনুনালিকা। মনে করি এইখান থেকে একটা নালিকা, এটা হচ্ছে মনে করি একটা ত্রয়ী অনুনালিকা। তো এই ত্রয়ী অনুনালিকাটাতে এইরকম মোট কয়টা, 3টা উপনালিকা থাকে। কথা বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে একটা নালিকা, ত্রয়ী নালিকা, এইভাবে এখানে আরেকটা ত্রয়ী নালিকা, এখানে আরেকটা ত্রয়ী নালিকা, কিন্তু একটা ত্রয়ী নালিকার আরো কয়টা উপনালিকা আছে, 3টা। এখানে কি লিখতে হবে, প্রতিটি ত্রয়ী অনুনালিকায় 3টি উপনালিকা বিদ্যমান, 3টি করে উপনালিকা বিদ্যমান, উপনালিকা বিদ্যমান। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে 3টা নালী মিলে একটা নালী করে, এটাকে বলা হয় ত্রয়ী অনুনালিকা। আর এরকম 9টা ত্রয়ী অনুনালিকা মিলে একটা কি তৈরি হয়, সেন্ট্রিওল, সেন্ট্রিওল, ঠিক আছে। আর এই লিঙ্কটা কি করে যোগ করে আর প্রাচীর প্রাচীর নির্ণয় করে, বুঝা গেছে কথা? বাস এখানে একটা আমরা নোট দিব, নোট, নোট, সেন্ট্রিওলে কোনো ডিএনএ বা আরএনএ থাকে না। লিখো, সেন্ট্রিওলে কোনো ডিএনএ বা আরএনএ থাকে না। বাস মোটামুটি আমাদের এই পর্যন্ত ছিল গঠন। দেখা হয়েছে, সেন্ট্রিওলে কোনো ডিএনএ বা আরএনএ থাকে না। গঠনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আরেকবার একটু গঠনটা বলি। তাহলে গঠনের ক্ষেত্রে সেন্ট্রিওল কয়টা ভাগ করছে, 3 ভাগে, প্রাচীর, ত্রয়ী অনুনালিকা আর কি বলতো লিঙ্কার। প্রাচীর, প্রাচীর, লিঙ্কার, লিঙ্কার, ত্রয়ী অনুনালিকা নিয়ে বুঝবো। কয়টা ত্রয়ী অনুনালিকা, 9টা। 9টা ত্রয়ী অনুনালিকা। আমরা দেখলাম যে এই যে 9টা ত্রয়ী অনুনালিকা আছে, কিন্তু একটা ত্রয়ী অনুনালিকা কয়টা নালী আছে, উপনালিকা 3টা করে। বুঝা গেছে কথা? বাস এবার আমরা চলে যাব কাজ। লিখো, সেন্ট্রিওলের কাজ, কাজ। আচ্ছা আমি একটু বলি, আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি প্রত্যেকটা কাজ আমরা আগেই বলছি যে যদি কোনো কারণে পরীক্ষার মধ্যে চলে আসে তাহলে কিন্তু আমাদের ঝামেলা করতে হবে। আমরা কি করি, আগেও বলছি একটা, আচ্ছা পরীক্ষার হলে চিন্তা ভাবনা করে দেওয়া যাবে কাছে, ঠিক না? কিন্তু চিন্তা ভাবনার কোনো প্রশ্নই আসে না। এজন্য আমাদেরকে কি করতে হবে, আমরা আগেও কাজগুলো সব টেকনিক দিয়ে মনে রাখছি, এটা আমরা কি দিয়ে মনে রাখবো, টেকনিক দিয়ে মনে রাখবো। দেখো, মানিকের বিয়ের সিক্রেট ফ্লাশ, মানিকের বিয়ের সিক্রেট ফ্লাশ, সিক্রেট ফ্লাশ হয়েছে। মানিকের বিয়ের সিক্রেট ফ্লাশ হয়েছে, মানিকের বিয়ের সিক্রেট ফ্লাশ হয়েছে। হাসি লাভ নেই, মানিকের বিয়া হয়েছে তো সমস্যা কথা, ঠিক আছে। মানিকের বিয়ের সিক্রেট ফ্লাশ হয়েছে। দেখো এক নাম্বার কি আমরা দেখি, এক নাম্বার হচ্ছে এই যে মোটা হচ্ছে মাকু তন্তু তৈরি করে, মাকু তন্তু, এটা কিন্তু লাগবে, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা ছাড়িয়ে দিতে পারি না, প্রশ্ন যদি কোনো কারণে একবার দিয়ে দিয়ে যে নিজের কোনটি কাজ নাই, হাতে ধরে একবার মারা যাবে, ঠিক আছে। এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে মাকু তন্তু তৈরি করে, তৈরি করে, ঠিক আছে। 2 নাম্বার বি, বিতে হচ্ছে বিভাজন, বিভাজন কি, কোষ বিভাজন। আচ্ছা তোমরা যে পড়ছিলে না যে অ্যাস্টাল রে বিচ্ছুরিত হয় কোথা থেকে, সেন্ট্রিওল থেকে না, প্রাণীকোষের সেন্ট্রিওল থেকে অ্যাস্টাল রে বিচ্ছুরিত এরকম একটা লাইন ছিল না, ওই যে দেখো বিভাজন, কোষ বিভাজনে সাহায্য করে, ঠিক আছে। কোষ বিভাজন, কোষ বিভাজনে সাহায্য করে। 3 নাম্বার হচ্ছে সিলিয়ারি আন্দোলন, এই যে সিটা হচ্ছে সিলিয়ারি আন্দোলন, সিলিয়া ফ্লাজেলা আন্দোলন শুনছি না, ওই সিলিয়া ফ্লাজেলা। ফতে হচ্ছে ফ্লাজেলারি আন্দোলন, ফ্লাজেলার আন্দোলন, ফ্লাজেলার আন্দোলন। এইবার আস্তে আস্তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কাজ, এই পর্যন্ত আমরা তো পড়ে ফেলেছি না। এই যে শ আছে না, দেখো শতে কি হয় বলো তো, শ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে লাগবে। শুক্রাণু লেজ গঠনে সাহায্য করে, লেজ গঠনে সাহায্য করে। কথা কি বোঝা গেছে? আচ্ছা এর আগে যখন আমরা পড়ছিলাম এখানে নোট দিয়ে লিখতে হবে অবশ্যই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর আগে আমরা পড়ছিলাম। আচ্ছা শুক্রাণু, আমরা মনে আছে মহিলারা শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনে কি করে, ডিল করে, ওটা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম না। তাহলে এখানে নোটের মধ্যে আমরা লিখে ফেলব যে 1 নাম্বার শুক্রাণু গঠনে সাহায্য করে কে, শুক্রাণু গঠনে কে, মাইটোকন্ড্রিয়া। বুঝা গেল কথা? সমসাময়িক কোশ্চেন সবগুলো আমাদেরকে একসাথে মাথায় রাখতে লাগবে, যাতে পরীক্ষার হলে যাই এইটা দাঁড়াইতে যাই ভাই ভুলক্রমে হয়ে গেছে করাতেছে, আর মানে তখন তোমার এইটাই শুধু শুনতে হবে ভাই ভুলক্রমে চান্সটাও মিস গেছে। বুঝা গেছে কথা? এই জন্য অবশ্যই যে সমসাময়িক কোশ্চেনগুলো আছে এগুলো ভুল করা যাবে না। শুক্রাণুর লেজ গঠনে সাহায্য করে কে, সেন্ট্রিওল।
শুক্রাণু গঠনে সাহায্য করে কে? মাইটোকন্ড্রিয়া। আরেকটা ছিল শুক্রাণুরী। শুক্রাণুর অ্যাক্টোজোম তৈরিতে কে সাহায্য করে? শুক্রাণুর অ্যাক্টোজোম। অ্যাক্টোজোম কোনটা? ওই যে মানে নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে বাইরের আবরণটা। অ্যাক্টোজোম তৈরিতে সাহায্য করে কোনটা ছিল? শুক্রাণুর অ্যাক্টোজোম তৈরিতে গোলজি বডি। ঠিক আছে, তাহলে এই শুক্রাণু নিয়ে আমাদের তিনটা কথা আছে। এক নম্বরে ছিল শুক্রাণুর লেজ, দুই নম্বরে কি শুক্রাণুর গঠনে, আরেকটা কি শুক্রাণুর অ্যাক্টোজোমে। বুঝা গেছে কথা? তিনটা অঙ্গাণু তিন জায়গায় কাজ করতেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই ছিল আমাদের মোটামুটি সেন্ট্রিওলের আলোচনা। ঠিক আছে, তাহলে আমরা সেন্ট্রিওল আলোচনা কি কি করলাম? এক নম্বরে বললাম আমরা বিজ্ঞানীদের অবদান, দুই নম্বরে বললাম কোথায় থাকে কোথায় থাকে না, তারপর কিছু টার্মিনোলজি দেখলাম যে কোন নাম্বারের জন্য কিছু টার্ম, এরপর আমরা গঠনে গেলাম, ত্রয়ী অনুনালিকা সম্বন্ধে একটু বললাম, এরপর আমরা কাজের মধ্যে চলে আসলাম। এই ছিল আমাদের সেন্ট্রিওলের আলোচনা। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাব নেক্সট আমাদের যে পরবর্তী ইয়াগুলো রয়েছে সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো। তাহলে আমাদের এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সাইটোপ্লাজমিক ঝিল্লিবদ্ধ যে অঙ্গাণুগুলো কি ছিল। এরপরে যেগুলো ছিল রাবেয়া চৌধুরী মহিলা মন্ত্রী, মহিলা মন্ত্রী ছিল না, মহিলা মন্ত্রী দিকে ছিল মাইক্রোটিউবুল মাইক্রোফিলামেন্ট। এখন আমরা ওই মাইক্রোটিউবুল মাইক্রোফিলামেন্ট যাব। আমরা বলছিলাম মাইক্রোটিউবুল মাইক্রোফিলামেন্ট সবগুলোকে একত্রে কি বলা হয়েছিল বলো তো? কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কাল, কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন, এই নামটা আসে। কোষীয় কঙ্কাল খুব একটা আসে না, সাইটোস্কেলিটন। ঠিক আছে, সাইটোস্কেলিটন। আচ্ছা আমরা একটু বলি, এই যে সাইটোস্কেলিটনটা আছে বা কোষীয় কঙ্কালটা, এই সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কালের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে নামকরণ করছিল বা শব্দটি প্রথম ব্যবহার করে কে? বুঝা যায় কথা? কোষীয় কঙ্কালের তিন ভাগে বিভক্ত, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কিন্তু কথা হচ্ছে যে এই কোষীয় কঙ্কালটা কে নামকরণ করছিল? দেখো তো, কোতে আমরা কোলফাস, কোতে আমরা কোলফাস, কোলফাস। তাহলে কে নামকরণ করছিল বলতো? কোলফাস সর্বপ্রথম কোষীয় কঙ্কালটা নামকরণ করছিল। মনে থাকবে? আচ্ছা তাহলে এই যে সাইটোস্কেলিটন কয়টা বিভক্ত আমরা বলছিলাম না? মহিলা মন্ত্রী, মহিলা ছিল কি? মাইক্রোটিউবুল, মাইক্রোটিউবুল, টিউবুল, দুই নম্বর কি? মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট। তার সাথে সাথে আমাদের আরেকটা চলে আসে কি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ঠিক আছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আমি একটু শর্টকাট করে দেখতেছি, এটা বুঝিনি। মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট আর কি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মানে আগে ভাবে মনে রাখা যায় মিন। মাইক্রোটিউবুল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আর হচ্ছে মাইক্রোফিলামেন্ট। ঠিক আছে, আচ্ছা এক নম্বরে আমরা চলে যাব মাইক্রোটিউবুল। দেখো মাইক্রোটিউবুল এক নম্বরে আমাদের যেটা আছে এই কোষীয় কঙ্কালের মধ্যে মাইক্রোটিউবুল, মাইক্রোটিউবুল। আচ্ছা আমরা একটু মাইক্রোটিউবুল সম্বন্ধে শুনি। শুনুন, আমরা আগে বলছি বিজ্ঞানীদের নামগুলো কিছু, এই যে মেবি 13-14 সালের দিকে আসছিল, এটা প্রথম মানে খুবই যেটা খুব কঠিন একটা কোশ্চেন ছিল যে মাইক্রোটিউবুল আবিষ্কার করছে কে বা নামকরণ মানে এই তো আসছে বিজ্ঞানীদের নাম। বিজ্ঞানী রবার্টো ফ্রান্সি, দেখে ফেলো নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মেডিকেলে একবার আসছে। বিজ্ঞানী রবার্টো ফ্রান্সি সর্বপ্রথম মাইক্রোটিউবুল। দেখো যেহেতু একবার মেডিকেলে আসছিল বিজ্ঞানীদের নাম, তাহলে আরো আসতে পারে। তাহলে যেভাবে আমি বিজ্ঞানীদের নামগুলো টেকনিক দিয়ে পড়াইছি ওগুলো বারবার পড়তে লাগবে, মনে রাখতে লাগবে যেভাবেই হোক। ঠিক আছে, তাহলে বিজ্ঞানী রবার্টো ফ্রান্সি, রবার্ট ও ফ্রান্সি, ফ্রান্সি সর্বপ্রথম এই মাইক্রোটিউবুল নামটা করে বা আবিষ্কার করে। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য এটা আসছিল যদিও একবার। ঠিক আছে, এরপরে আমরা যেটা চলে যাবো মাইক্রোটিউবুলের গঠন। খুব একটা এগুলো নিয়ে খুব একটা আলোচনা নেই, এগুলো আমাদের খুবই সংক্ষিপ্ত আলোচনা, মানে আসেও কম। দেখো এক নম্বরে গঠন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে মাইক্রোটিউবুলটা আছে, সরি মিশাই দিচ্ছি, কোষীয় কঙ্কালের মধ্যে একটা মাইক্রোটিউবুল। দেখো মাইক্রোটিউবুল গঠনের ক্ষেত্রে ইজি একটা গঠন, এগুলো নিয়ে খুব বিস্তারিত আলোচনা আমাদের করা দরকার নেই, জাস্ট নামগুলো একটু মনে রাখো যে মাইক্রোটিউবুল 13টি প্রোটোটিউবুল নিয়ে গঠিত। ঠিক আছে, 13টি প্রোটোটিউবুল, প্রোটোটিউবুল দ্বারা গঠিত। ঠিক আছে, মাইক্রোটিউবুল কি বলতো? 13টি প্রোটোটিউবুল নিয়ে গঠিত। মাইক্রোটিউবুল 13টি প্রোটোটিউবুল টিউবুল নিয়ে গঠিত, টিউবুল নিয়ে গঠিত। এই প্রোটোটিউবুলটা কি? প্রোটোটিউবুলটা আসলে ডাইমেরিক প্রোটিন নিয়ে গঠিত, ডাইমেরিক প্রোটিন। ঠিক আছে, এই প্রোটোটিউবুলটা কি নিয়ে গঠিত বলতো? ডাইমেরিক প্রোটিন। এখন এই ডাইমেরিক প্রোটিনটা আবার কি কি নিয়ে গঠিত? আলফা বিটা টিউবুলিন, টিউবুলিন প্রোটিন দ্বারা গঠিত, টিউবুলিন প্রোটিন দ্বারা গঠিত। এইটা যদি আমরা একটু মনে রাখি তাহলে আমাদের বিষয়টা আর কাহিনী লাগবে না ইনশাআল্লাহ। এই ছকটা আমরা একটু মনে রাখবো। আমরা বললাম একটু বলি গঠনের ক্ষেত্রে বললাম যে
মাইক্রোটিউবুল যেটা আছে এটা 13টি কি প্রোটোটিউবুল নিয়ে গঠিত। 13টি এই যে প্রোটোটিউবুলটা আছে এই প্রোটোটিউবুলটা আবার কি দিয়ে গঠিত বলতো? ডাইমেরিক প্রোটিন নিয়ে গঠিত। প্রোটিনটা আবার কি? আলফা বিটা টিউবুলিন নিয়ে গঠিত, ঠিক আছে? আলফা বিটা টিউবুলিন এটা তো প্রোটিন, শুধু জাস্ট আলফা বিটা টিউবুলিন অংশ নিয়ে গঠিত, ঠিক আছে? আলফা বিটা টিউবুলিন নিয়ে গঠিত। ওকে, বাস আমাদের মোটামুটি এই ইয়াটা শেষ। ডাইমেরিক প্রোটিন প্লাস গঠনটা আলফা বিটা টিউবুলিন। আচ্ছা এবার চলে যাব। আচ্ছা এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কাজ। কাজের ক্ষেত্রে এই কাজগুলো খুব একটা আসে না, এই জন্য আমরা 1 2 3 লিখে ফাঁকা রাখি, বই থেকে আমরা এই তিনটা দাগিয়ে দেব, ঠিক আছে? যখন আমরা দাগাবো বই তখন আমরা এটা বই থেকে পড়ে নেব কাজ। এরপরে আমরা চলে যাব 2 নাম্বার বিষয়, মাইক্রোটিউবুল মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুল মাইক্রোফিলামেন্ট, ফিলামেন্ট, মাইক্রোটিউবুল মাইক্রোফিলামেন্ট। আচ্ছা মাইক্রোফিলামেন্টের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে লাগবে মাইক্রোটিউবুল মাইক্রোফিলামেন্টের ক্ষেত্রে। ওটাতে যেমন বললাম যে কাজগুলো খুব একটা আমাদের দরকার ছিল না, এটাতে একটা কাজ লাগে, সেটা হচ্ছে কোষের চলনে সাহায্য করে মাইক্রোফিলামেন্ট। এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটাতে জাস্ট কয়েকটা কথা বলবো আমরা। কোষের চলনে সাহায্য করে, লিখুন কোষের চলনে সাহায্য করে। যদি প্রশ্ন আসে স্পেসিফিক ভাবে যে কোষের চলনে সাধারণত কোন দিক সাহায্য করে, তাহলে কি হবে বলতো? মাইক্রোফিলামেন্ট। ওকে, আচ্ছা 2 নম্বরে আমাদের যেটা করতে হবে যে এই মাইক্রোফিলামেন্টকে অ্যাক্টিন ফিলামেন্টও বলা হয়। অ্যাক্টিন ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট কি বলা হয় বলতো? অ্যাক্টিন ফিলামেন্টও বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এটা কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, যদি প্রশ্ন আসে যে অ্যাক্টিন ফিলামেন্ট নামে পরিচিত কোনটি, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট না ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, কথা বোঝা গেছে? তাহলে প্রশ্ন আসে যে অ্যাক্টিন ফিলামেন্ট নাম কোনটা হয়েছে কেন? কারণ এই যে মাইক্রোটিউবুলটা আছে এটা অ্যাক্টিন ও মায়োসিন, আমরা নাম শুনছি না, ইয়াতে থাকে ওই যে টিস্যুতে, অ্যাক্টিন ও মায়োসিন নামক প্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে? এই অ্যাক্টিন ও মায়োসিন নামক যে প্রোটিন বিদ্যমান, এই অ্যাক্টিন ও মায়োসিন থেকেই আসছে অ্যাক্টিন ফিলামেন্ট, ঠিক আছে? অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন দ্বারা গঠিত। প্রশ্ন আসতে পারে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন দ্বারা গঠিত নিচের কোনটি? মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। বুঝা গেছে? কাজ, কাজের ক্ষেত্রে 1 2 3 লিখে ফাঁকা রাখবো, এটা আমরা বইয়ে রাখবো, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের মাইক্রোটিউবুল মাইক্রোফিলামেন্ট। এবার আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা, সরি, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আচ্ছা দেখেন 3 নাম্বার হচ্ছে আমাদের কি বলতো? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আচ্ছা ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ক্ষেত্রে আমাদের সেরকম ইম্পর্টেন্ট কাজেও আমাদের পড়া দরকার নেই, তবে এখানে আমাদের একটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে এটা 4 ভাগে বিভক্ত, এটা 4 প্রকার, ঠিক আছে? এটা আমরা একটা ছোট্ট টেকনিক দিয়ে মনে রাখবো, যেটা কেন লিজা, নাহলে মনে থাকবে না। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ইন্টারমিডিয়েটের অংশ নয়? কেন লিজা নয়নকে ভালোবাসবে? সুন্দর দেখার জন্য, ঠিক আছে? না অনেক ভালো, বুঝা যাবে কথা? এরকম হতেই পারে, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা বললাম যে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ক্ষেত্রে আমরা কি বলবো? কেন লিজা নয়নকে ভালোবাসবে, ঠিক আছে? 1 নম্বরে কেনতে হচ্ছে কেরাটিন, কেরাটিন, সরি কিউটিন না, কেরাটিন, কেরাটিন, ঠিক আছে? 1 নম্বর কি বলতো? কেরাটিন। লিতে হচ্ছে লেমিন, নতে হচ্ছে নয়ন, নিউরোফিলামেন্ট, নিউরো, ঠিক আছে? নিউরোফিলামেন্ট। আর হাত হচ্ছে ভাই মেন্টি, ভাই মেন্টি, ঠিক আছে? নামগুলো একটু অনেক মানে দাঁত ভাঙা না, ঠিক আছে? নিউরোফিলামেন্ট, এরপরে কি বলতো? ভাই মেন্টি। তাহলে আমরা বললাম কেটা হচ্ছে কেরাটিন, তার লেমিন, এরপর কি নয়ন হচ্ছে নিউরোফিলামেন্ট, আর বলতো ভাই মেন্টি। আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। তাহলে আমরা ইন্টারমিডিয়েট ফিলামেন্টের মধ্যে এটা একটু মনে রাখতে লাগবে যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কত প্রকার? 4 প্রকার, ঠিক আছে? আর কাজ, কাজ করি, কাজগুলো সেম জিনিস, আমরা বই থেকে একটু দাগিয়ে দিব। এই পর্যন্ত পড়লে আমাদের মোটামুটি শেষ, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি সাইটোপ্লাজম এই অঙ্গাণুগুলো সবগুলো পড়ে ফেলেছি। ওকে, তাহলে আমাদের সাইটোপ্লাজম এর আজকে যে ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো ছিল সেগুলো কি? রাবেয়া চৌধুরী মহিলা মন্ত্রী, বুঝছো? এখানে আর একটা জিনিস খালি 1 মিনিটের একটা পড়া আছে, সেটা একটু পড়াই দিলে শেষ। দেখো আমরা কিন্তু সাইটোপ্লাজম সম্বন্ধে পড়ছি, আমরা কি প্রোটোপ্লাজম পড়ছি? প্রোটোপ্লাজম এখানে একটু ফেলে দিব যে প্রোটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম নিয়ে বেশি বলতে হবে না, তারপর আমরা একটু বলে দিব প্রোটোপ্লাজম। আচ্ছা
প্রোটোপ্লাজমের ক্ষেত্রে শুনুন, আমরা প্রথম দিন যখন কোষ পড়ছিলাম তখন আমরা একটু বলে দিছিলাম না যে কোষের একটা থাকে সজীব অংশ আর একটা কি নির্জীব অংশ। সজীব অংশের মধ্যে কোনটা থাকে? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আবার দুই ভাগে ভাগ করেছিলাম, কোষঝিল্লি আর কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কথা বুঝে গেছে? তার মানে যদি প্রশ্ন করে যে প্রোটোপ্লাজমটা কি, কোষঝিল্লি দ্বারা মানে কোষঝিল্লি দ্বারা মানে ঘিরে থাকা সমুদয় সজীব পদার্থই কি প্রোটোপ্লাজম। কথা বুঝে গেছে? আচ্ছা, এখানে যেই কথাগুলো আমি একটু লেখার জন্য প্রোটোপ্লাজমটা লিখলাম। যদি প্রশ্ন আসে প্রোটোপ্লাজম কি, তাহলে আমরা লিখব কোষঝিল্লি দ্বারা। কোষ প্রাচীর দ্বারা? অবশ্যই না, কোষ প্রাচীর তো একেবারে সেপারেট একটা অংশ। আমরা ডিমের গঠন যেটা পড়ছিলাম প্রথম লেকচারে, তাহলে এই প্রথম লেকচারে পড়ার পর আমরা কোষ প্রাচীর বাদে কোষঝিল্লি দ্বারা মানে ঘিরে থাকা সাইটোপ্লাজমীয় অংশটাই কি প্রোটোপ্লাজম। ওকে, এখন আমরা যেটা পড়ব শুনো, প্রোটোপ্লাজম নামকরণ বা শব্দটি ব্যবহার করছে কি দেখো। প্রথমে পার্কিনজে, ঠিক আছে? তাহলে এই পার্কিনজে সর্বপ্রথম এই ইয়াটা কি বলে যে নামটা সর্বপ্রথম ব্যবহার করে, ঠিক আছে? শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে কি বলতো? পার্কিনজে। আচ্ছা, এরপরে আমাদের দ্বিতীয় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই দেখো, এটাতে 70 থেকে 90% কি পানি বিদ্যমান, ঠিক আছে? তাহলে 70 থেকে 90% কি বিদ্যমান বলো তো? পানি বিদ্যমান। আরেকটা কথা আছে সেটা হচ্ছে এই যে 70 থেকে 90% যে পানি বিদ্যমান, এই জন্য আমরা বলি প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি। বাস এটা কি লিখতে লাগবে যে জীবনের ভৌত ভিত্তি বলা হয়, জীবনের ভৌত ভিত্তি বলা হয়, জীবনের ভৌত ভিত্তি বলা হয়, ঠিক আছে? প্রশ্ন আসতে পারে নিচের কোনটি জীবনের ভৌত ভিত্তি বলে? আমাদের এই পর্যন্ত পড়লেই যথেষ্ট। তাহলে আমরা মোটামুটি সাইটোপ্লাজমের যে কাজগুলো ছিল তার সবগুলো শেষ করে ফেলেছি। তো সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। অবশ্যই কিন্তু সবগুলো লেকচার যেগুলো দিছি এগুলো অবশ্যই খাতার মধ্যে ভালো করে তুলবা। নেক্সট আমরা বংশগতিতে চলে যাচ্ছি। তাহলে আমরা নেক্সট তো বংশগতি ইয়াতে চলে যাব। আমরা যে পর্যন্ত বললাম অনেক কিন্তু পড়ে ফেলেছি, ঠিক আছে? অল্প অল্প করে বাসার মধ্যে আছে, ঠিক আছে? তবে অবশ্যই ভালোভাবে পড়তে হবে। ভালো থাকিও, সুস্থ থাকিও। আসসালামু আলাইকুম।